নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে এমনই কিছু আজকের অসাধারণ টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই ধরনের ধনেপাতা নিয়ে। আমরা যখন ধনেপাতা এই ধরনের ফ্রিজের মধ্যে রেখে এটাকে পলিথিনে রেখে দিই, কিন্তু দেখা যায় ফ্রিজের মধ্যে পলিথিনে রাখা সত্ত্বেও ধনেপাতার প্লাস্টিকটা ভিজে ওঠে, ঘেমে ওঠে, এমনকি ধনেপাতাগুলো অল্প দিনের মধ্যেই পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই কিভাবে রাখলে আমাদের ধনেপাতাটা পচবে না, একেবারে ভালো টাটকা ফ্রেশ থাকবে 15 থেকে 20 দিন। এর জন্য কিন্তু আমাদের পলিথিনে রাখলে চলবে না ধনেপাতাটাকে, এই ধরনের কোনো কন্টেনার নিয়ে নিতে হবে। তারপর এখানে যে কাজটি করব, আমি এখানে নিয়ে নেব খবরের কাগজ। যদি খবরের কাগজ না থাকে, টিস্যু পেপার থাকে, টিস্যু পেপারও নিতে পারেন। তারপর ধনেপাতাটাকে এইভাবে খবরের কাগজ দিয়ে খুব ভালো করে আমাদের মুড়িয়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি মুড়িয়ে নেব ভেতরের দিকটাকে, যাতে পাতা না দেখা যায়। তারপর আমরা কি করব, এবার যদি আমরা কন্টেনারের মধ্যে রেখে দিই, তাহলে অনেক দিন রাখার কারণে ধনেপাতার মধ্যে যে ঘাম সৃষ্টি হবে সেটা কিন্তু নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে। এমনকি ধনেপাতাটা 15 থেকে 20 দিন আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন, খারাপ হবে না। আমরা প্রত্যেকেই ঝুল ঝেড়ে থাকি আমাদের বাড়ির, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? এই যে আমরা যখন ঝুল ঝাড়ি না, দেখা যায় 1 থেকে 2 দিন পর আবার মাকড়সা সেখানে ঝুল তৈরি করে। প্রত্যেক দিন তো আমাদের মহিলাদের হাতে অনেক কাজ থাকে, তাই রোজ রোজ তো আর ঝুল ঝাড়া সম্ভব নয়। তাই একটি ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করলেই কিন্তু মাকড়সার জাল, টিকটিকির থেকে আমরা মুক্তি পেতে পারি। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি নিয়ে নেব বন্ধুরা হিং। আমরা রান্নায় প্রত্যেকেই কম বেশি হিং ব্যবহার করে থাকি। 1 গ্লাস জলের জন্য এখানে আমাদের 1 চামচ পরিমাণ হিং প্রয়োজন হবে। 1 চামচ পরিমাণ হিং দিয়ে খুব ভালো করে আমাদের কিন্তু জলটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আপনারা এটাকে 1 মিনিট মতো রেখে দিতে হবে, যাতে জলের সঙ্গে হিংটা খুব ভালোভাবে মেশে। মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা কাজটি করবেন না, কিছু সময় রেস্টে রেখে দিন জলটাকে, দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে যাবে, হিংটা খুব ভালোভাবে জলের মধ্যে হিঙের গন্ধটাও থাকবে। তারপর দেখুন আমি এই ধরনের একটি স্প্রে বোতল নিয়ে নেব, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। স্প্রে বোতলের মধ্যে আমি ফানেল নিয়ে নিচ্ছি। ফানেলের মাধ্যমে এই যে আমি হিঙের জল তৈরি করলাম, হিঙের জলটাকে এর ভেতরে আমরা ভরে নেব। এই হিঙের জলটাকে আমরা কিভাবে ব্যবহার করব, যাতে টিকটিকি আর মাকড়সার উৎপাত আমাদের বাড়ি থেকে কমাতে পারি। বোতলটার আমি মুখটা লাগিয়ে নিচ্ছি। এবার যেখানে মাকড়সার জাল তৈরি করে, বিশেষ করে রান্নাঘরেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কৌটোকাঠি থাকে, অনেক সময় টিকটিকি পটি করে দেয়, সেই পটি খাবারের মধ্যে গেলে খুব সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি। চলুন তাহলে দেখে নিই, যে কোনো জায়গায় যেখানে আপনারা মাকড়সার জাল দেখবেন সেই সব জায়গায় এই মিশ্রণটা স্প্রে করে দিন। এর গন্ধটা এতটাই স্ট্রং হয় বন্ধুরা, গন্ধের কারণে দেখবেন মাকড়সা থাকবে না, এমনকি টিকটিকির উৎপাতও বাড়ি থেকে অনেকটা কম হবে বন্ধুরা। আর আপনাদের এখানে কোনো রকম কেমিক্যালযুক্ত বাজার থেকে কোনো ওষুধ কিনতে হবে না। ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব আটা নিয়ে। আমরা রুটি খাওয়ার জন্য প্রত্যেকেই আটা ব্যবহার করি, কিন্তু অনেক সময় অনেক দিন যদি ঘরে আটা থাকে, দেখা যায় আটাটার মধ্যে না সাদা সাদা পোকা হয়ে যায়, আর আটাটার টেস্টটাও তেতো হয়ে যায়। সেই ক্ষেত্রে পয়সা দিয়ে জিনিস কিনে ফেলে দিতে লাগে। তাই যদি আপনারা অনেকটা আটা একসঙ্গে কিনে নিয়ে আসেন, এই ছোট্ট কাজটি করবেন। আটার মধ্যে 2টো তেজপাতা আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে রেখে দিন। তেজপাতা আমরা মশলায় খাই, তাই প্রত্যেকের বাড়িতেই থাকে। তেজপাতার গন্ধের কারণে আটাতে, চালে দেখবেন পোকা ধরে না। তাই এখানে লঙ্কা, শুকনো লঙ্কা অবশ্যই নেবেন, আর আটার সঙ্গে তেজপাতা মিশিয়ে রেখে দিন। কোনো চিন্তা করতে হবে না, 6 মাস আটা ঘরে থাকলেও পোকা ধরবে না। বেগুন শীতকালে ভাজা তরকারিতে খেতে আমরা খুবই পছন্দ করি, কিন্তু অনেকটা পরিমাণ বেগুন কিনে আনলে দেখা যায় ফ্রিজের মধ্যে রাখলেও বেগুনের গাটা শুকিয়ে যায়। শুকনো হয়ে যাওয়া বেগুন দিয়ে তরকারি ভাজা খেতে কোনো কিছুই ভালো লাগে না। তাই বেগুন যদি আপনারা 1 মাস এরকম টাটকা ফ্রেশ রাখতে চান, বেগুনের গায়ে একটু সর্ষের তেল এইভাবে লাগিয়ে রেখে দিন। দেখবেন আপনাদের বেগুনটা একেবারে টাটকা ফ্রেশ থাকবে, এমনকি 1 মাস রেখে আপনারা খেতে পারবেন। ভাজা তরকারিও ভালো লাগবে, শুকাবে না, শুটো হবে না। পেঁয়াজ কাটার সময় কম বেশি আমাদের প্রত্যেকেরই চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল বের হয়। তাই পেঁয়াজ যখন কাটবেন,
এরকম একটি টিস্যু পেপার নিয়ে নেবেন। টিস্যু পেপার যদি না থাকে সাদা পিসটা নিয়ে নেবেন। পেঁয়াজটার নিচের অংশ কেটে এইভাবে আপনারা টিস্যু পেপার নয় সাদা কোনো পিসটার ওপরে পেঁয়াজগুলোকে নিচের অংশ শেকড়ের অংশটা কেটে রেখে দিন। এতে কি হবে, পেঁয়াজের যে রসটা টিস্যু পেপার বা সাদা পিসটা অ্যাবজর্ব করে নেবে। দেখুন এই যে দেখুন রসটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। এতে আপনাদের পেঁয়াজ কাটলে কখনোই চোখ জ্বালা করবে না, আর চোখ দিয়ে জল বের হবে না। পেঁয়াজ কাটতে আপনাদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। তাই যখনই আপনারা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে চাইছেন, এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, পেঁয়াজ কাটা খুবই সহজ বলে মনে হবে। উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, উচ্ছের এই যে বীজ এটা আমাদের হজম হয় না। এমনকি যাদের কিডনিতে পাথর আছে তাদের সমস্যা আরও বেড়ে যায়। তাই একটি কাজ করবেন, আপনাদের একটি একটি করে এই যে উচ্ছের বীজ বেছে ফেলার প্রয়োজন পড়বে না। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে উচ্ছেগুলোকে সব দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকে দেওয়ার পর আমাদের কি করতে হবে, হাত দিয়ে খুব ভালো করে এইভাবে উচ্ছেগুলোকে কচলাতে হবে। এইভাবে উচ্ছেগুলোকে কচলে নিলে উচ্ছের যে শক্ত বীজ সেটা কিন্তু খুব সহজে উচ্ছের থেকে আলাদা হয়ে যাবে। তারপর আপনারা এইভাবে জলটা ফেলে নিন। এইভাবে যদি জলটা ফেলেন দেখবেন উচ্ছের বীজগুলো হালকা হওয়ার কারণে জলের ওপরে ভেসে উঠবে, খুব সহজেই জল থেকে আলাদা হয়ে যাবে। এইভাবে আমি 2-3 বার ধুয়ে নেব উচ্ছের বীজটাকে। তাহলেই দেখবেন আমাদের একটি একটি করে উচ্ছের বীজ ফেলার প্রয়োজন পড়বে না। খুব সহজেই উচ্ছেটা ধোয়াও হয়ে যাবে, আর উচ্ছের বীজটা বন্ধুরা আমরা খুব সহজে পরিষ্কার করেও নিতে পারবো। দেখুন কত সহজে আলাদা হয়ে গেছে। আরও একটি টিপস অ্যাপ্লাই করতে হবে, উচ্ছেগুলো জলের ওপর ভেসে উঠেছে, নিচের থেকে না তুলে এইভাবে ওপরের দিক দিয়ে আমরা উচ্ছেগুলোকে তুলে নেব। যে শক্ত একেবারে বাড়তি বীজ মানে বুড়ো বীজ সেটা কিন্তু জলের তলায় ডুবে থাকবে, সেটাকেও আমরা খুব সহজেই বাইরে ফেলে দিতে পারবো। তাই ভালো লেগে থাকলে অবশ্যই এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। রুটি করার পর আমাদের বেলন চাকিতে এইভাবে আটা লেগে যায়, আর বেলন চাকিতে এইভাবে যদি আটা লেগে যায় আটাটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, জলে ভিজিয়ে রাখতে লাগে। আর এইভাবে আমাদের কখনো রাখা উচিত নয়, কারণ এইভাবে রাখলে বেলন চাকিতে ইঁদুর টিকটিকি এগুলো এসে মুখ দেয়। তাই সব সময় আপনারা রুটি করার পর বেলন চাকিটা ধুয়ে নেবেন, এইভাবে জলটা মুছে নেবেন। তারপর খোলা না রেখে এই ধরনের কোনো পলিথিন বড় বা এই ধরনের আটার প্যাকেটের মধ্যে বেলন চাকিটাকে আপনারা ভরে রেখে দিন। এতে কি হবে, ধুলো ময়লা লাগবে না, আপনাদের বেলন চাকি বের করে সঙ্গে সঙ্গে রুটি বেলে নিতে পারবেন। এই ধরনের যে সবজিগুলো হয় লাউ, চাল কুমড়ো, এই ধরনের সবজিগুলো আমরা যখন ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে কাটি, অনেক সময় ঘন্ট বা নানা রকম তরকারি, দেখা যায় ছুরি বটি দিয়ে কাটতে গেলে না একেবারে ঝিরিঝিরি করে কাটতে পারি না, বা কোনোটা ছোট বড় হয়ে যায়, আঙুল কেটে যায় ঝিরিঝিরি করে কাটতে গেলে, অনেকটা সময়ও লাগে দেখুন। তাই কোনো রকম ছুরি বটি ছাড়াই আমরা খুব সহজেই কিন্তু একই মাপের কেটে নিতে পারি, আমাদের হাত আঙুল কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এর জন্য যেটা করতে হবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এই ধরনের গ্রেটার। এখানে গ্রেটারের যে বড় অংশটা রয়েছে মানে বড় যেটা, সেই অংশ দিয়ে এইভাবে আমি লাউটাকে দেখুন ঘষে নিচ্ছি। এইভাবে যদি লাউটাকে আমরা গ্রেটার দিয়ে ঘষতে থাকি লাউটা একেবারে ঝিরিঝিরি মতো কাটা হবে। এটা কিন্তু এই দেখুন আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সরু সরু মতো আমরা লাউটা কেটে নিতে পারছি। ঘন্ট বলুন, যে কোনো তরকারি বলুন, রান্না করলে খুব ভালোও লাগবে খেতে, এমনকি অল্প সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যাবে, আর সব একসঙ্গেই সেদ্ধ হবে। ছোট বড় সবজি কাটলে কি হয়, কোনো সবজি সেদ্ধ হয় যেগুলো ছোট, আবার যেগুলো বড় সেগুলো সেদ্ধ হয় না, কাঁচা কাঁচা থাকে। তাই ছুরি বটি ছাড়াই খুব দ্রুত এইভাবে আপনারা অনেকটা পরিমাণ লাউ একসঙ্গে কেটে নিতে পারবেন। রান্না করার পর আমাদের গ্যাসের ওভেনটা না এই রকম নোংরা হয়ে যায়। অনেক সময় দেখা যায় গ্যাসের ওভেনে নানা রকম তরকারির দাগ, ডালের দাগ, যেগুলো সহজে তোলা যায় না, আর তুলতে গেলে অনেকটা ঘষাঘষি করতে লাগে। তাই ছোট্ট একটি কাজ করবেন, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, জীবাণুমুক্তও হবে। সামান্য পরিমাণ নুন নিয়ে নিন, সামান্য পরিমাণ আমি একটু শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এবার কি করব, নর্মাল একটু কসবাইট দিয়ে নুন আর শ্যাম্পুটা দিয়ে ডলে নেব। নুন এখানে স্ক্রাবের কাজ করবে, যে ডাল তরকারির দাগ লেগে থাকে সেই দাগটাকে দূর করতে সাহায্য করবে। শ্যাম্পু খাবারের গন্ধ দূর করবে,
আর আমাদের গ্যাসের ওভেনটাকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করবে। এখানে অনেকটা সময় আমাদের লাগবে না বন্ধুরা, জাস্ট 1 থেকে 2 মিনিট আপনারা এইভাবে একটু ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন আপনাদের যে গ্যাসের ওভেন একেবারে নতুনের মতো লাগছে, ঝকঝকে, খাবারের সব গন্ধও চলে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের কানেরগুলো থাকে না, আমরা মহিলারা ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, এই ধরনের কানেরগুলোর কালার ডিসকালার হয়ে যায়, আমরা ব্যবহার করতে পারি না। তার জন্য একটি টিপস অ্যাপ্লাই করবেন। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি নর্মাল 1 গ্লাস জল। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ খাবার সোডা আমি এখানে দিয়ে দেব। খাবার সোডা দিয়ে খুব ভালো করে আমি এইভাবে জলটাকে মিশিয়ে নেব। আমাদের যে এই ধরনের আর্টিফিশিয়াল কানেরগুলো আছে যেটার কালার কালো হয়ে গেছে, সেই কানেরগুলোকে কি করব, এই যে খাবার সোডা মিশিয়ে নিলাম এই জলের মধ্যে, সেই জলের মধ্যেই কিন্তু আমাদের কানেরগুলোকে দিয়ে দিতে হবে। কানেরগুলোকে দিয়ে এখানে আমি 5 মিনিট মতো রেখে দেব। খাবার সোডা সেই কালো ভাব দূর করতে ভীষণ সাহায্য করবে, এমনকি তার যে ন্যাচারাল কালার সেই কালারটা ফিরে আসবে। এইভাবে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি তুলে নিচ্ছি। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। যে কানেরগুলো কালো হয়ে গেছে, পরতে পারছেন না, সেই কানেরগুলো আবার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নতুন কেনার কোনো প্রয়োজন পড়বে না। ভালো লাগলে আপনারা নিজেরা অবশ্যই ট্রাই করে এই ছোট ছোট টিপসগুলি দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, শীতকালে বাসন মাজতে যে সবচেয়ে বড় সমস্যাটা হয় সেটা হলো আমরা হয়তো একসঙ্গে অনেকটা পরিমাণ বাসন মাজছি। শীতকালে এমনি ওয়েদারটাই শুষ্ক থাকে। আমরা যখন অনেকটা পরিমাণ বাসন সাবান দিয়ে, লিকুইড দিয়ে মাজি, এই যে সাবানের ফেনাটা এটা কিন্তু বাসনের গায়ে লেগে যায়, কারণ একসঙ্গে বাসনগুলো মেজে তারপরে হয়তো বাসনগুলো ধুই। এতে না বাসনের ফেনাটা লেগে যায়, সহজে বাসনের ফেনাটা কিন্তু ওঠে না। আর নর্মালভাবে ধুয়ে নিলে দেখা যায় বাসনটা যখন শোকায় তখন একটা সাদা ফেনাভাব দেখা যায়। তাই একটি কাজ করবেন বন্ধুরা, আপনাদের বাসনের মধ্যে কিন্তু কোনো ফেনাভাব থাকবে না। এর জন্য কি করতে হবে, আমাদের বাড়িতে অনেক পুরনো মোজা থাকে। একটি মোজার আপনারা ভালো করে ধুয়ে হাতে পরে নিন। তারপর এই মোজাটা দিয়ে আপনারা বাসনটাকে এইভাবে ডলবেন। দেখবেন বাসনের মধ্যে কোনো রকম সাবানের ফেনা থাকবে না, বাসনটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, আমাদের খাটনিটাও কম হয়। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের আর্টিফিশিয়াল আমরা জুয়েলারিগুলো ব্যবহার করি, বিশেষ করে গলার হার, কানের, আমরা কি করি, এইভাবে কোনো বক্সের মধ্যে রেখে দিই। আর এইভাবে খোলা রাখলে বন্ধুরা দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু এর কালারটা নষ্ট হয়ে যায়। তাই এগুলোকে কখনোই না এইভাবে আপনারা খোলা রাখবে না। এর যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের মধ্যে আপনারা কানেরগুলোকে বা গলার হারগুলোকে এইভাবে ঢুকিয়ে রাখুন। এতে কি হবে, এর কালারটা ঠিক থাকবে, আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন, জিনিসটা নষ্ট হবে না। তাছাড়াও এই যে গলার হারগুলো এইভাবে রাখলে অনেক সময় জড়িয়ে পেঁচিয়ে যায়, সেক্ষেত্রে একটি টান দিতে গেলে আর একটা টান লাগে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে ছোট্ট ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে কিন্তু বন্ধুরা আমরাই নিজেরাই পারি আমাদের সংসারের খরচটা অনেকটা কমিয়ে ফেলতে। ভালো লাগলে অবশ্যই টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু উপকারে আসবে। রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় যে বন্ধুরা আমাদের যে সিঙ্কটা থাকে, আমরা মাছ মাংস ধুই, বাসন মাজি, এর থেকে আষ্টে গন্ধও বের হতে থাকে, একেবারে নোংরা দাগ ছোপ পড়ে যায়। তাই সামান্য পরিমাণ 1 টাকার শ্যাম্পু নিয়ে নিন, আপনারা 7-8 বার ইউজ করতে পারবেন। সামান্য 1-2 ফোঁটা শ্যাম্পু দিয়ে দেবো, শ্যাম্পুতে দুটো কাজ হবে। আমাদের যে স্টিলের সিঙ্কটা আছে একেবারে নতুনের মতো চকচক করবে, আর যে বাজে একটি গন্ধ বের হয় সিঙ্ক থেকে সেই গন্ধটাও দূর হবে। পুরনো একটি ব্রাশ নিয়ে নিয়েছি, আমি ব্রাশের সাহায্যে এইভাবে সিঙ্কটাকে একটু ডলে নিচ্ছি বন্ধুরা। তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের সিঙ্কটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর নতুনের মতো চকচক করতে থাকে আমাদের এই সিঙ্কটি। জল দিয়ে ধোয়ার পর আপনারা রেজাল্ট দেখলে আপনারাও চমকে যাবেন। দেখুন একেবারে নতুনের মতো চকচক করছে। ভালো লেগে থাকলে ছোট ছোট টিপসগুলি বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন।